তো আজকে মূলত আমরা এক্সটার্নাল ফাইন্যান্সিং নিডেড এই পার্টটা নিয়ে আলাপ করব। আর এক্সটার্নাল ফাইন্যান্সিং বলতে আমরা বুঝি ডিফারেন্ট সোর্সেস, দ্যাট ইজ ডেট আর ইকুইটি। আর ইকুইটি তো আমরা ইস্যু করব না, আগেই আমাদের এই কন্ডিশনে বলা ছিল সাস্টেইনেবল গ্রোথ রেটের ফর্মুলা। এক্সটার্নাল ফাইন্যান্সিং এটা কি চ্যাপ্টার 4? ওই চ্যাপ্টারই আছি আমরা, ওই চ্যাপ্টারে আমাদের বইতে স্যার আমার আবার 9th এডিশন। আমরা ওই চ্যাপ্টারই আছি, এক্সটার্নাল ফাইন্যান্সিং নিডেড ইএফএন। তো আমরা যেটি বলছিলাম যে এখানে আমরা লোন নিব বা ডেট ইস্যু করব, কিন্তু আমরা ইকুইটি বা শেয়ার ইস্যু করব না। এটা না করে, শেয়ার ইস্যু না করে এক্সটার্নাল ফাইন্যান্সিং নিয়ে আমরা সাস্টেইনেবল গ্রোথ ইস্যু করব। কিন্তু প্রশ্ন হলো কতটুকু গ্রোথ আমরা ইস্যু করতে পারি, সেটি হলো কোশ্চেন। তো এখন আমরা গ্রোথ ইস্যু করার জন্য আমরা দেখব যে কি পরিমাণ ফাইন্যান্সিং আমরা করব এই পরিমাণ গ্রোথ ইস্যু করার জন্য। সেটা কিভাবে জানবো? এজন্য আমাদের ফার্মের বর্তমান স্ট্যাটাসটা জানা দরকার, যে বর্তমানে ফার্মের সেলস কত, নেট ইনকাম কত, ইনকাম স্টেটমেন্টের বটম লাইন যেটা নেট ইনকাম, এটা আমাদের জানা দরকার। তারপরে আমাদের জানা দরকার ব্যালেন্স শিট, অর্থাৎ অ্যাসেট লায়াবিলিটি পজিশন। এইগুলি জানার পরে দেন আমরা বলতে পারবো যে আমাদের এক্সটার্নাল ফাইন্যান্সিং কতটুকু দরকার, if we want to make sure the sustainable growth rate. Okay, পয়েন্টটা বুঝছেন কিনা? আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি এক্সটার্নাল ফাইন্যান্সিং করার। কেন করব? কারণ সাস্টেইনেবল গ্রোথ এনশিওর করার জন্য। এবং সাস্টেইনেবল গ্রোথ এনশিওর করার জন্য আমাদের এক্সটার্নাল ফাইন্যান্সিং কতটুকু দরকার, এই পরিমাণটা আমরা বের করব। আর এটা বের করার জন্য প্রথমে আমাদের কি জানা দরকার? কারেন্ট স্ট্যাটাস অফ দা ফার্ম। কারেন্ট স্ট্যাটাস বলতে তার বর্তমান ইনকাম স্টেটমেন্ট, তার ব্যালেন্স শিট, এই দুটি বিষয় জানা দরকার। এই দুটি বিষয় জানলে দেন আমরা কতটুকু গ্রোথ হলো সেটা আমরা ইনশিওর করতে পারবো বা বের করতে পারবো। স্যার 8 এডিশনের বইয়ে মনে হয় স্যার এই টপিকটা নাই স্যার, খুঁজে পাচ্ছি না। এক্সটার্নাল ফাইন্যান্সিং এন্ড গ্রোথ 3.5, ইএফএন যেটা লেখা আমরা আছে গত ক্লাসে শুরু করেছিলাম। 3.5 ইএফএন এর গ্রোথ আমাদের লেখা 10th আছে। এডিশনের 3.5। ইএফএন লেখা, ইএফএন এন্ড গ্রোথ, ইএফএন, ঠিক আছে, ওইটা দেখেন। ইএফএন, হ্যাঁ হ্যাঁ, এটা আছে আছে আছে, দেখেন একটু খুঁজলেই পাবেন, সব বইতে আছে, একটু এদিক সেদিক হয়ে আছে আর কি। জি আপু। EFN external financing needed, EFN মানে বুঝছেন? জি স্যার, খুঁজে পাচ্ছি না। জি স্যার, পাইছি 68 পেজ, পরের পেজে আছে, 3.5 এর পরের পেজে আছে। না, আমাদের এডিশন হলো 8 এডিশনের বই, এই কারণে খুঁজে পাচ্ছি না। 99 পেজ বের কর আলমগীর। হুম, 99 আমারটা পেজ। 99 পেজ, চ্যাপ্টার 4 এ গেলাম গা। এখন এক্সটার্নাল ফাইন্যান্সিং বলতে আমরা কি বুঝাচ্ছি এখানে? কি পরিমাণ, সহজ কথায় কি পরিমাণ লোন নিব। এখন লোন কেন নিব? টার্গেট কি আমাদের? ফার্মের গ্রোথ। ফার্মের গ্রোথ। লোন না নিয়েও ফার্মের গ্রোথ এনশিওর করা যায়, সেই গ্রোথকে কি বলে? ইন্টারনাল গ্রোথ রেট। ইন্টারনাল যেটা ফার্ম থেকে নেবে। ইন্টারনাল গ্রোথ রেট কাকে বলে? The maximum growth rate that can be ensured by using the internal financing. এখানে আমরা এক্সটার্নাল ফাইন্যান্সিং করব কারণ সাস্টেইনেবল গ্রোথ ইনশিওর করার জন্য, কিন্তু কি পরিমাণ লোন নিব এটা কোশ্চেন, আর এটাই আমরা বের করব বা সলভ করব। যেহেতু আজান হয়ে গেছে, ব্রেকের পরেই আমরা আজান শুরু করব। দিচ্ছে, হ্যাঁ স্যার, নামাজ ব্রেকের পড়ে পরে তারপর আমরা আবার শুরু করি। স্যার আসবো কখন, স্যার ঢুকবো কখন স্যার? সেই গ্যাপটা পূরণ করবে এক্সটার্নাল ফাইন্যান্সিং নিডেড। স্যার তাহলে এমন হবে, যদি না মিলে তখন যতটুকু বাকি থাকবে ওইটা দিয়ে ইয়ে করতে হবে, জি, যতটুকু কম ইকুয়াল করতে হবে।
যতটুকু কম সেটাই আমাদের ফাইন্যান্সিং করতে হবে, আর যেটা ফাইন্যান্সিং করব সেটাই তো এক্সটার্নাল ফাইন্যান্সিং নিডেড। মানে আমরা তো প্রোফর্মা করলাম, প্রোফর্মা জি মানে কি, জি এটা তো প্ল্যানিং এর মধ্যে আছে, এখনো ইমপ্লিমেন্টেশন হয়নি। তো আমরা যখন ইমপ্লিমেন্টেশনে যাব, তার মানে এই ফাইন্যান্সিংটা করে তারপরে যদি আমরা ইমপ্লিমেন্টেশনে যাই, সেক্ষেত্রে কি হবে, ব্যালেন্স শিট মিলে যাবে। কথা বুঝছেন? তাহলে এতটুকু গ্রোথ এনশিওর আমরা করতে পারবো, 20% সেলস গ্রোথ করলে এতটুকু এক্সটার্নাল ফাইন্যান্সিং আমাদের দরকার হবে। এখন 20% কোত্থেকে ধরলাম আমরা সেলস গ্রোথ? এটা কোম্পানির ডিসিশন। প্রশ্নে তো আছে। কোম্পানি যদি মনে করে না আমরা এক্সটার্নাল ফাইন্যান্সিং করব না, তাহলে তো সে 20% গ্রো করতে পারবে না, তার চেয়ে কম পারবে। যতটুকু পারবে সেটি হলো রিটেন আর্নিংস ইউজ করে যতটুকু করা যায় সেটাকে বলে ইন্টারনাল গ্রোথ রেট। বুঝছেন? আর এখানে আমরা এক্সটার্নাল ফাইন্যান্সিং করে সাস্টেইনেবল গ্রোথ এনশিওর করতে পারি যদি আমাদের ডেট ইকুইটি রেশিও ফিক্সড থাকে। হ্যাঁ বলেন স্যার। ওই যে আমরা সাস্টেনেবলের ক্ষেত্রে কি ইন্টারনাল ব্যবহার করা যাবে স্যার? স্যার ওই যে রিটেন আর্নিংস যেটা স্যার 52.80 পাইলাম, এইটা তো আমরা এখন যোগ করলাম ওনার্স ইকুইটির সাথে। জি। তাহলে এটার কি একমত স্যার? এটা কেন করলাম? এটা কেন আমরা করলাম? এটা সহজ হিসাব। ফার্ম বিজনেস করে যেটা নেট প্রফিট হয়, সেই প্রফিটটা কাদের? শেয়ার হোল্ডারদের। শেয়ার হোল্ডারদেরকে পুরোটা না দিয়ে অনেক সময় কিছু অংশ রেখে দেওয়া হয় রিটেন আর্নিংস হিসেবে, আর বাকিটা তো ডিভিডেন্ড দেওয়া হয়। তো যেটা রিটেন আর্নিংস হিসেবে রেখে দেওয়া হয় সেটা স্টেটমেন্টের কোথায় লেখা হয়, কোথায় ট্রিটমেন্ট যায়? সেটা তো লায়াবিলিটিতে আসবে, রিটেন আর্নিংস লায়াবিলিটি সাইডেই থাকবে, কিন্তু লায়াবিলিটি সাইডের কোন পার্টের মধ্যে থাকবে? ওনার্স ইকুইটি। ওনার্স ইকুইটির সাথে। এজন্য আমরা ওনার্স ইকুইটি আগে ছিল 250, আর এবছর বিজনেস করে যেটা আবার রিটেন আর্নিংস হবে সেটা ওর সাথেই অ্যাড হবে, ওটা বাড়তে থাকবে। পরের বছর আবার কিছু অ্যাড হলে আবার বাড়বে। তার মানে প্রতি বছরই তো ইকুইটি বাড়তে থাকবে যদি ডিভিডেন্ড পুরোটা না দেয়া হয় সেক্ষেত্রে। আর ডিভিডেন্ড যদি আপনি পুরোটা দিয়ে দেন তাহলে তো আর এখানে আর অ্যাড হওয়ার সুযোগ থাকবে না। হ্যাঁ জি ওকে। জি স্যার। তাহলে আমরা কি বুঝলাম? এক্সটার্নাল ফাইন্যান্সিং নিডেড, এটা যদি আমরা বের করতে চাই তাহলে আমরা এইভাবে বের করতে পারি। এখন প্র্যাকটিক্যালি আপনি চিন্তা করেন, আপনি ফাইন্যান্সিয়াল ম্যানেজার, আপনার ফার্মের আপনি সেলস গ্রোথ কতটুকু করবেন সেটা আপনাকে প্ল্যান করতে হবে। যে আমাদের বর্তমান সেলস কত কোটি টাকা আছে, এটা যদি আমরা আরো এত পার্সেন্ট মানে গ্রোথ এনশিওর করতে চাই, সেক্ষেত্রে আমরা প্রথমে চিন্তা করতে হবে এক্সটার্নাল ফাইন্যান্সিং এ যাব কিনা। যদি আমরা ইন্টারনাল ফাইন্যান্সিং এর মাধ্যমে গ্রোথ এনশিওর করতে চাই তাহলে কতটুকু করা যায় সেটা আমরা আগে ওই যে ম্যাথটা আগে করলাম, ইন্টারনাল গ্রোথ রেটের ম্যাথ, তো ওখান থেকে পার্সেন্টেজ বের করে আমরা বলবো যে এতটুকু যদি আমরা গ্রো করি সেক্ষেত্রে ইন্টারনাল ফাইন্যান্সিং দরকার নাই। আপনারা এই ম্যাথটাই চিন্তা করেন। এই ম্যাথে আপনি 20% তো আমরা বের করলাম এখানে। এখন আপনি বলেন যে আমরা এক্সটার্নাল ফাইন্যান্সিং এ যাব না, তাহলে কত পার্সেন্ট গ্রো করতে পারি? তার মানে ইন্টারনাল গ্রোথ রেট কত বের করে বলেন। ইন্টারনাল গ্রোথ রেট কত? ওই ক্ষেত্রে 52.8 ওটাকে তো ইউজ করা যাবে ইন্টারনাল গ্রোথ হিসাবে। জি, শুধু এতটুকু ইউজ করা যাবে। সেক্ষেত্রে আমাদের পার্সেন্টেজ বের করার জন্য ইন্টারনাল গ্রোথ রেটের ফর্মুলা কি? ROA ইনটু বি, তাই না? ROA কোথায় পাবো? এই ফর্মের কথাই চিন্তা করেন। ROA কোথায় পাবো? আছে কোথাও? ROA তো সরাসরি নাই, কিন্তু ROA এর ফর্মুলা কি?
ROA এর ফর্মুলা কি? রিটার্ন অন অ্যাসেট ইয়া না রিটার্ন অন অ্যাসেট স্যার ফর্মুলা বলেন। মনে নেট ইনকাম বাই টোটাল অ্যাসেট। গুড। তাহলে নেট ইনকাম কত? গ্রোথের আগের স্ট্যাটাস চিন্তা করেন, 79.2 আগে মানে গ্রোথের আগের 66 স্ট্যাটাস শুরুতে যেটা ছিল। আগে ডিভিডেন্ড দেওয়ার আগে যেটা ছিল ওইটা 66 নেট ইনকাম। 66 নেট ইনকাম আর টোটাল অ্যাসেট কত ছিল? 500 500। তাহলে আরওএ পাওয়া যাবে না? বলেন কত হয় আরওএ? That's 0.132. 13%। ROA into B এখন বলেন আরওএ কত বের করলেন? 13.2%। স্যার 0.632 66 ডিভাইডেড বাই 500। এক একজন এক একটা বললে কেমন হবে? স্যার সূত্রটা স্যার একটু আমার একটু বলুন। নেট ইনকাম বাই টোটাল অ্যাসেট, নেট ইনকাম তো আমাদের বের করা আছে 66 হ্যাঁ ডিভাইডেড বাই 500 টোটাল অ্যাসেট। Sir, 0.132 হয়। স্যার 13.2 আর কি 13.2%। 0.132 হুম। ইনটু বি কত? 1 minus পে আউট রেশিও। হুম পে এটা আউট বলেন, রেশিও ওখানে অ্যামাউন্ট গুলি দেয়া আছে, এখান থেকে বের করে বলতে হবে কত। স্যার পে আউট রেশিও কোনটা তো পাচ্ছি না। পে আউট রেশিও তো পাবেন না, কিন্তু এখানে ডিভিডেন্ড দিয়েছেন না, এখন ওখান থেকে বের করে বলেন পার্সেন্টেজটা কত হয়। 1/3 that 1/3 দিছে 1/3 মানে তো 33.33। 33.33%। জি তাহলে স্যার বাকিটা বি, তার মানে 67.67। 67 এই জি স্যার স্যার 0.67 আসে। 67 ঠিক আছে। জি স্যার বি হচ্ছে 0.67 বা 0.6। তাহলে বি থেকে 1 থেকে কত মাইনাস করা হয়েছে? 1/3 ডিভিডেন্ড দিয়েছেন কত? 1/3 এর পার্সেন্টেজ কত? 33.33 হ্যাঁ 1 ডিভাইডেড বাই 3 করেন তাইলেই তো হয়। সরাসরি 2/3 লিখে দিলে তো হয়ে যাচ্ছে। হ্যাঁ তাহলে হবে হবে। তারপর আমরা ওই ফর্মুলা হিসেবে পার্সেন্টেজ শো করলাম, সরাসরি 2/3 লিখলেও হবে। স্যার আমরা এখন টোটাল স্যার কি ওই 13.20% যেটা পাইছি হুম ওটার কি টোটাল নাকি স্যার? ওইটা তো 13.2 হলো ROA। জি স্যার আর হ্যাঁ তাহলে এখন এটা সলভ করেন, যেটা লিখলাম এটা সলভ করেন। নাইন 9.7% হয় স্যার। 9.7% 7%। 9.7% কি এবার বলেন? ইন্টারনাল গ্রোথ। ইন্টারনাল গ্রোথ। ইন্টারনাল গ্রোথ রেট। আচ্ছা এবারে আসেন বোঝার চেষ্টা করেন। তার মানে আমরা যদি এই ফার্মের 9.7% গ্রোথ এনশিওর করি তাহলে আমাদের এক্সটার্নাল ফাইন্যান্সিং দরকার হয় না, দরকার হবে না। তখন আমাদের ব্যালেন্স শিট মিলে যাবে, বুঝছেন? তখন আমাদের এই দিকের অ্যাসেট এবং লায়াবিলিটি দুই দিক সমান হয়ে যাবে। 9.7% গ্রোথ মানে কি আমাদের 500 সেলস, ওই সেলসকে 500কে আপনি 9.7% বাড়িয়ে যেটা করতে পারেন ওই পরিমাণ সেলস যদি আমরা করি
তাহলে আমাদের এক্সটার্নাল ফাইন্যান্সিং এ যেতে হচ্ছে না। এটা বুঝছেন কিনা? স্যার এটা একটু স্যার আবার ক্লিয়ার করুন তো স্যার। যে 13.2 এর পরে স্যার আমরা কি করলাম? 13.2 তো আরওএ বের করলাম। জি স্যার। আরও এর সাথে ইন্টারনাল গ্রোথ রেটের ফর্মুলাটা কি? ROA into B divided by 1 minus ROA into B. এই ফর্মুলাটা আগে শিখেছিলাম আমরা। জি স্যার, জি স্যার। ওই ফর্মুলায় আমরা বসালাম 13.2 এর সাথে আমরা বি তো এখানে সরাসরি দেয়া নাই, বিটা বের করে নিলাম 0.67, তারপরে ডিভাইডেড বাই আবার 1 মাইনাস 0.13 ইনটু বি। এটা সলভ করে আসলো আমাদের 9.7%। এখন এই 9.7% দিয়ে আমরা কি বুঝলাম এটা একজন বলেন। স্যার 9.7% তো 48.5, ওখানে তো আছে আমাদের 52.8, ওটা তো আসতেছে না। কোনটা? যদি আমার 9.7% হয় তাহলে আমি 500 9.7% হয় 48.5, কিন্তু আমরা তো এখানে পাইছি রিটার্ন আর্নিং 52.8। এটা তো এই ক্ষেত্রে তো রিটার্ন আর্নিংস 52.8 থাকবে না, মিলার কথা না। 52 তো আর তখন থাকবে না। এখন আপনি তাহলে পুরোটা করতে হবে। সেলস আপনার 9.7% বাড়ান কত হয় দেখতে হবে। তার মানে কত 590 না কত আসবে 9.7%-এ 10%-এ হয় 50। বুঝতে পারছি। 557 এরকমের হবে হয়তো, তাই না? বের করে দেখেন 500-এর 9.7% বাড়িয়ে দেখেন কত হয়। সেলস তো আর তাহলে 600 হবে না, আর 600 না হলে তো আর 52.8 ওইটাও হবে না। কিন্তু যাই হবে সেই পরিমাণে গিয়ে অ্যাসেট লায়াবিলিটি মিলে যাবে। You got the point? ঠিক আছে। কেন মিলবে? কারণ আমরা এই পরিমাণ ইন্টারনাল গ্রোথ রেট আমরা ম্যাক্সিমাম এই পরিমাণ করতে পারি। এর 9.7%-এর বেশি গ্রোথ যদি আমরা করতে যাই তাহলেই আমাদের এক্সটার্নাল ফাইন্যান্সিং এ যেতে হবে, তাহলে এক্সটার্নাল লাগবে। এবং সেটা আমরা দেখেছিলাম যে ফার্ম যদি 20% গ্রো করতে চাই আমাদের এক্সটার্নাল ফাইন্যান্সিং দরকার হবে, ওটা বের করে আমরা দেখেছি আগে। এখন বলেন বুঝেন নাই কে? কঠিন মনে হতে পারে অনেকের কাছে, এটা বোঝার বিষয় আর কি। স্যার এক্সটার্নাল গ্রোথ এক্সটার্নাল ফিনান্সিং নিড যেটা, এটা কি স্যার আমরা কি বুঝলাম? এটা কি টোটালি বাইরে থেকে ফান্ড আমরা নিব নাকি এটা স্যার কি? এটা তো আবার যদি আমরা মানে এটা দিয়ে কি বুঝলাম সেটা আমরা ক্যাপিটাল হিসেবে নিই তাহলে তো এটা সেলস হবে, এখানে তো ওয়ার্কিং প্রসেস হবে, সেলস হবে, ইনকাম আসবে, তাহলে তো এটা তো আরো অনেক কমে যাবে না স্যার? সেলস হবে কিন্তু সেলস তো আপনার বাড়বে প্রতি বছরই। কি পরিমাণ বাড়বে? আপনার ক্যাপাসিটির বেশি যদি আপনি সেলস বাড়াতে চান তাহলে তো আপনার কারেন্ট যে আপনার ক্যাপাসিটি আছে, যে পরিমাণ ফান্ড আছে আপনার, এই ফান্ড দিয়ে প্রোডাকশন মেনটেন করা সম্ভব হবে না। তখন আপনার এক্সটার্নাল ফাইন্যান্সিং ওই পরিমাণ নিয়ে মানে লোন নিয়ে প্রোডাকশন করে সেলস করলে আপনি 600 সেলস করতে পারবেন। You got the point? মানে উল্টা দিক থেকে চিন্তা করলে আপনার এক্সটার্নাল ফাইন্যান্সিং নিডেড কত আসছিল আমাদের? 47। তার মানে $47 আপনি যদি লোন নেন, লোন নিলে আর আপনার এখানে ইন্টারনাল ফাইন্যান্সিং আছে কত 52 পয়েন্ট সামথিং, তাহলে এই দুইটা হলো আপনার এখন ক্যাপাসিটি। এই ক্যাপাসিটি ইউটিলাইজ করে আপনি প্রোডাকশনে যাবেন, প্রোডাকশনে গিয়ে আপনার সেলস বাড়াতে পারবেন 500 থেকে 600, এবং এই 600 পরিমাণ বাড়লে আপনার নেট প্রফিট বাড়বে
এবং তখন ব্যালেন্স শিট মিলবে, কারণ লোন তো আগে নিয়ে ফেলছেন 47। ওকে, জি স্যার। এটা কিন্তু প্রো ফর্মা আমরা লিখেছি। প্রো ফর্মা মানে কি, এটা এখনো হয়নি, প্ল্যানিং এর মধ্যে আছে। প্রজেক্টেড। তার মানে আপনি যদি এইভাবে লোন নিয়ে প্রোডাকশনে যান, সেল করেন, তাহলে আপনি এই পরিমাণ ডিভিডেন্ড দিতে পারবেন, এই পরিমাণ প্রফিট করতে পারবেন। কারণ কেউ হয়তো বলতে পারেন যে ইকোনমির খারাপ অবস্থা, আমরা যেটা প্ল্যান করলাম সেটা তো প্র্যাকটিক্যালি নাও হতে পারে, সেটা কিছুটা গরমিল তো হতেই পারে। সো দেয়ার ইজ এ রিস্ক। এটা তো প্রজেক্টেড প্রো ফর্মা। এখন যদি আপনি প্র্যাকটিক্যালি এই প্ল্যান সামনে নিয়ে আপনি সেলস শুরু করলেন, করে গিয়ে দেখা গেল এন্ড অফ দ্য ইয়ার সেলস আমরা 600 করতে পারি নাই, 590 করেছি, এটা তো প্র্যাকটিক্যালি হতেই পারে। বা একটু বেশি করেছি, 620 করেছি, এটা প্র্যাকটিক্যালি হতেই পারে। এটা হলো প্রজেকশন। কারণ ফাইন্যান্সিং এর যাবতীয় বিষয় তো প্ল্যানিং, আর প্ল্যানিং এর উপরেই আমরা ডিসিশন মেক করে সামনে আগাই। এবং প্র্যাকটিক্যালি গিয়ে এন্ড অফ দ্য ইয়ার আমরা দেখবো যে এটা ধরে রাখার চেষ্টা করব, হয়তো একটা এদিক সেদিক তো হতেই পারে। আর ওইটা তো আমাদের রিয়েল ব্যালেন্স শিট হবে তখন। এখন যেটা প্রোফর্মা আছে ওইটা তখন রিয়েল হবে। বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখি না, সরকার কি করে, এডিপি, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট, এই খাতে বিশাল একটা অ্যামাউন্ট বরাদ্দ থাকে। তারপরে দেখা যায় কি যে আগামী বাজেটের আগে, মানে আবার জুনের আগে, মার্চ এপ্রিলের দিকে হিসেব করে যে কি পরিমাণ ইমপ্লিমেন্টেশন হয়েছে। দেখা গেছে যে অনেক সময় 100% ইমপ্লিমেন্টেশন করতে পারে না, বাকি টাকা ফেরত নিয়ে যায়। জি। আবার বেশি যদি ইমপ্লিমেন্টেশন হয়ে যায়, এটা যদি হয় না কখনো, তখন তো আবার অ্যাডজাস্টমেন্ট বাজেট করতে হয় আর কি। তো বিষয়টা এরকম আর কি, যে আগে থেকে প্ল্যানিং থাকে যে আমরা এই পরিমাণ করব, কিন্তু সেটা অনেক সময় প্র্যাকটিক্যালি হয়ে ওঠে না। ইউ গট দি পয়েন্ট? তো এখন এই যেটা আমরা শিখলাম, এটার প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন কোথায়? এটা প্ল্যানটা কে করবে? এটা করবে ফার্মের সিইও, কো আছে না, চিফ অপারেটিং অফিসার, উনি করবেন, বা ভাইস প্রেসিডেন্ট ফাইন্যান্স, এনারা করবেন। এনারা করে তারপরে হিসেব নিকেশ করে সেই অনুযায়ী প্রোডাকশনে যাবেন। প্রোডাকশনে গিয়ে তখন হয়তো এই প্ল্যানিং এর ইমপ্লিমেন্টেশনে যখন যাবেন, তখন হয়তো এই যে নূর হোসেন সাহেবকে বলবেন, আপনি ইঞ্জিনিয়ার মানুষ, এবার বলেন আমাদের আমরা এতগুলো ইকুইপমেন্ট এবার বেশি তৈরি করতে হবে, সেগুলি আপনি এবার হাতে নেন। আপনার এই ইকুইপমেন্টগুলি তৈরি করার জন্য কি কি দরকার? আগে আমরা 100 ইউনিট করতাম, এবছর আমরা সেলস বাড়াচ্ছি, এবার 120 ইউনিট প্রোডাকশন করব, এখন আপনি সেই অনুযায়ী প্ল্যান করেন। তখন ইঞ্জিনিয়ারকে বলবে যে আমরা কিন্তু এত ইউনিট বেশি করব, এখন সেই অনুযায়ী আপনার প্ল্যানিং করেন। তারপরে মার্কেটিং কে বলবে আমরা 600 সেলস করতে চাই, আপনি নতুন কি কি মার্কেটিং স্ট্র্যাটেজি নেবেন সেগুলি হাতে নেন। তারপরে বিভিন্ন ডিপার্টমেন্ট সেই অনুযায়ী ফাংশনে যাবে। ওকে, না বুঝলে বলেন। তার আরো এর সাথে যে বিটা আমরা বের করছি স্যার, এটা কি জানো কিভাবে বের করছিলাম খেয়াল করেন? আর এর সাথে 0.6767। আর এর সাথে জি বিতালে স্যার। আমি করেই দেখাই এবার। এটা নিয়ে যেতে হবে। স্যার বলেন, মুখে বললেই হবে। যে আমাদের ডিভিডেন্ড ছিল কত, ওইটা বলেন আগে। 1/3। 1/3 ছিল 3/1 ডিভিডেন্ড অন থার্ড মানে পার্সেন্টেজ কত, এটা ডিভাইড করেন। 33%। ঠিক আছে, তাহলে 1 মাইনাস কত হয়? 0.67। এবার বুঝছেন? জি স্যার। তাহলে বি হলো 1 মাইনাস পে আউট রেশিও,
তাহলে এই দুইটা যাতে আবার কনফিউশন না হয়, একটা হলো পে আউট রেশিও আর একটা হলো বি বা ফ্লো ব্যাক রেশিও। আপনাকে যদি ভাইবা জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ ফ্লো ব্যাক রেশিও, তখন আবার ওই ডিভিডেন্ড বলে দিন না। ফ্লো ব্যাক রেশিওটা হলো বি, বা এটা আরেকটি নাম কি? রিটেন আর্নিংস তো ডিভিডেন্ড। জি। আর পে আউটটা হলো ডিভিডেন্ড। পে আউট কতটুকু দেয়া হয়েছে ওই হিসাবে মনে রাখবেন যে পেমেন্ট করা হয়েছে, পে আউট দেয়া হয়েছে কতটুকু, দ্যাট ইজ ডিভিডেন্ড। আর ফ্লোব্যাকটা হলো, বাকিটা হলো ফ্লোব্যাক বা বি বা রিটেন আর্নিংস। আপনাকে যদি অ্যামাউন্ট দেয়া থাকে এভাবে বের করে নেবেন, আর সরাসরি পার্সেন্টেজ থাকলে তো আরো সহজ। অ্যামাউন্ট দেয়া থাকলে যদি আপনাকে বলে এবছর নেট ইনকাম 100 এবং ডিভিডেন্ড দেয়া হয়েছে 30, তাহলে বি কত বের করতে পারবেন না? 100 নেট ইনকাম, ডিভিডেন্ড দেয়া হয়েছে 30, তাহলে বি কত বের করব কিভাবে? 70 স্যার। স্যার যতটুকু দেওয়া হয়নি অতটুকুই তো স্যার। দেয়া হয়নি তো 0.7, 30 দেয়া হয়েছে মানে 70 দেয়া হয়নি, মানে 70টাকে পার্সেন্টেজে কনভার্ট করেন, তাহলে কত হয়? 0.7। এবার বুঝছেন? মানে পার্সেন্টেজ দেয়া থাকলে আর না দেয়া থাকলেও, অ্যামাউন্ট দেয়া থাকলেও আমরা বিটা বের করতে পারি। মিজান সাহেব বুঝছেন? জি স্যার, জি স্যার। আর আমার একটা কথা আছে স্যার। বলেন স্যার এই যে ক্যামেরা অফ করে স্যার ক্লাসটা মানে বন্ধ করার না স্যার আমাদের উচিত। অনেকে, আমার এক বন্ধু আমার মেসেজ দিছে সে ক্যামেরা অফ করে ক্লাস করছে বলে, তার পরিবারের এক মেসেজ দিছে, আমি বলতে পারছি না স্যার বিষয়টা। ক্যামেরা অফ করে ক্লাস করছে। আচ্ছা, ক্লাস করছে না কেউ শুয়ে আছে না ঘুমোচ্ছে সেটা তো আর আমি জানি না। এখন ওই মেসেজ স্যার আমার দিচ্ছে স্যার, ওই জন্য বলছি স্যার সবাইকে বলেন ক্যামেরা অন করে স্যার ক্লাস করুক। আমি এই অন করে দিলাম স্যার এখনই। আপনার নিজেরটাই তো অন করা ছিল না এতক্ষণ। নিজেরটাই অন করা নাই স্যার। সত্যতা শুরু করছেন কে? ক্যামেরা অন করা লাগে কেন? কেউ যদি ক্যামেরা অফ করে ঘুমায় আর গার্ডিয়ান যদি এসে দেখে যে ক্যামেরা অফ ক্লাস, তাহলে অবস্থাটা কি হবে? আমার আবার মেসেজ দিয়ে বলছে আমি এই কাজ করছি। আচ্ছা আচ্ছা, ভাই আপনাকে বিশ্বাস করে বললো আর আপনি বিশ্বাস ভঙ্গ করলেন, এটা তো ঠিক না। ও বোঝা গেছে মির্জাফরের বংশধর এখন আছে দেলে দেশে। আমরা তো মনে করি আপনারা কি বলে, আপনারা রেসপন্সিবল। আপনি তো সন্দেহ হচ্ছে। আমরা মনে করি আপনারা ম্যাচিউরড এনাফ এবং রেসপন্সিবল। আমার ভিডিও অফ করা আছে। যে তারে বলছিল কথাটা বিশ্বাস করে, সে তো স্যার এই বিশ্বাসের অমর্যাদা করতে স্যার। তবে কয়েকজনকে স্পেশাল থ্যাঙ্কস দিতে হবে যারা সবসময় ক্যামেরা অন করে রাখেন, যাদেরকে আমি দেখি আই কন্টাক্ট হয়, নূর হোসেন সাহেব, মিজানুল কবির সাহেব, তো এদেরকে সবসময় আমি দেখি আই কন্টাক্ট হয় আর কি। তো হাই হ্যালো আপনি বুঝছেন কিনা অন্তত মাথা নাড়ালেও তো আমি বুঝি যে বুঝতে পেরেছেন, আর একেবারে না দেখলে তো আমি বুঝি না যে আসলে আপনি বুঝতেছেন নাকি শুনতেছেন, কিছুই বোঝা যায় না আর কি, এই আর কি বিষয়। এই জন্য ক্যামেরা অন থাকলে সুবিধা হয়, কমিউনিকেশন ইফেক্টিভ হয়। জি স্যার গত সেমিস্টারে কিন্তু আমরা ক্যামেরা অন করে ক্লাস করছি। স্যার নেটে ডিস্টার্ব করে তো বোঝা যায়। এখন তো আমরা দুই ক্লাস করতেছি, এজন্য আমাদের ক্যামেরাটা অফ করা। স্যার আপনি বললে আমরা ক্যামেরা অন করে আমাদের মুখগুলো আপনাকে দেখাবো, তাহলে আপনি আমাদেরকে বলবেন যে আমরা কোনো চিটিং করি নাই। না চিটিং বিষয় তো আসে না এমনি তো অনেক চিটিং এর বিষয় আসে না। আপনারা মুখ দেখে পাপ করতেছেন, আপনারা অন করতে চাইলে মাথা কভার করে অন করবেন,
আরে না করতে আব্দুল্লাহ ভাই চাইলে তো আপনি না নেক্সট করবেন, হবে, সেটা নেক্সট আপনাদের ওকে দেখেন, ইচ্ছা। তাহলে গুনাহ হবে না। নেক্সট চোখে দেখে না, আরেকজনের ফতোয়া দিয়েছে স্যার। এই যে মাহমুদা অরিন, কর্কশ মাহমুদা চোখে অরিনের দেখেন, তো কর্কশ ছবি চোখে। দেখা যাচ্ছে, তো ওভাবে ক্যামেরা অন থাকলে সমস্যা নাই, কারণ সে তো যে যতটুকু দেখাচ্ছে ততটুকু ক্যামেরায় অন থাকলে সমস্যা হয় না। তো ক্যামেরা অন করতে চাইলে ততটুকু আপনারা চাইলে করতেই পারেন, কিন্তু চিটিং এর জি বিষয়ে স্যার, বা এই নেক্সট জন্য ক্লাস বলি থেকে নাই। স্যার করব। হ্যাঁ স্যার স্যার, কেউ নেক্সট চিটিং ক্লাস করলে, থেকে করব। স্যার না মানে কেউ চিটিং next করলে সে class থেকে নিজেই ধরা করব। খাবে স্যার। চিটিং করতেছেন সেজন্য আমি বলিনি, আমি বলেছি ইফেক্টিভ কমিউনিকেশন হয় সেটা বলছি। না স্যার, ভাইয়েরা তো বললো যে মানে অন্য কেউ আবার ক্লাস করে কিনা, এরকম অনেক কিছু তো বললো, এই জন্য। সেটা অনেকে অনেক কিছু মনে স্যার আমরা করতে কিন্তু পারে, আমি রেসপন্স মনে করি, করিনি আর একটু কি। পর পর আমরা কথা বলি। ও কথা জি জি, জি সুমাইয়া তাহমিন রেসপন্স করে সবসময়, আমি দেখতে পাচ্ছি। তো সে যে শুনতেছে এ ব্যাপারে আমার ডাউট নাই। জি স্যার। স্যার স্যার এখানে আমার স্যার জানা মতে আমিও স্যার অলওয়েজ কিন্তু ওই রেসপন্স করি আপুরা তো স্যার। স্যার, স্যার ওই আপুরা তো গত সেমিস্টার স্যার ড্রপ দিছে, তাহলে হ্যাঁ হ্যাঁ, আমরা গত সেমিস্টার ড্রপ গত দিছি। সেমিস্টার ড্রপ দিছে আমরা। মানে কে? স্যারের সাথে আমরা মেজর করছি তো একটা, ওটা হচ্ছে আচ্ছা আচ্ছা, পোর্টফোলিও জানুল ভাই যেটা, তো ওটা ভালোই তো আমরা খবর। স্যারের সাথে করছি না। জি জি জি। জি জি। ওকে, এই চ্যাপ্টারের একটা থিওরিটিক্যাল পার্ট আছে, ওইটা নিয়ে আজকে শেষ করব। জি স্যার। ওইটা একটু দেখে নেই আমরা। এই এই সাস্টেইনেবল গ্রোথের মধ্যেই আছে, যাদের সামনে বই আছে দেখেন। Sustainable growth depends explicitly on the following 4 factors. Sustainable growth rate 4টা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। জি স্যার স্যার, প্রফিট প্রফিট মার্জিন, মার্জিন, ডিভিডেন্ড পলিসি। প্রফিট মার্জিন, ডিভিডেন্ড পলিসি, ফাইন্যান্সিয়াল পলিসি এন্ড টোটাল অ্যাসেট টার্নওভার। টার্নওভার। জি স্যার। এই যে 4টি পয়েন্ট, এটা ভালো করে পড়বেন, এগুলি তো স্যার আগেই আলাপ হয়েছে স্যার জানেন। এটা তার মানে কত পেজ স্যার, প্লিজ কত পেজ স্যার, কাইন্ডলি একটু পেজ 73। 10th এডিশনে 73, আর অন্যান্যদেরটা বলতে পারবেন। আপনাকে আচ্ছা, যদি আচ্ছা, জিজ্ঞেস পাইছি। করা হয়, 9th এডিশনে 105। হ্যাঁ আপনাকে স্যার, যদি কোশ্চেনটা বলেন স্যার, মার্জিন। কোশ্চেনটা বলেন। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় হোয়াট আর দ্য 4 ফ্যাক্টরস, অথবা হোয়াট আর দ্য ফ্যাক্টরস দ্যাট অ্যাফেক্ট দ্য গ্রোথ সাস্টেইনেবল গ্রোথ রেট, হোয়াট আর দ্য ফ্যাক্টরস দ্যাট অ্যাফেক্ট সাস্টেইনেবল গ্রোথ রেট, তখন আপনি এই 4 ফ্যাক্টর বলবেন যে সাস্টেইনেবল গ্রোথ রেট কে অ্যাফেক্ট করে এই 4টি ফ্যাক্টর: প্রফিট মার্জিন, ডিভিডেন্ড পলিসি, ফাইন্যান্সিয়াল পলিসি এন্ড টোটাল অ্যাসেট টার্নওভার। এই পেজেরই একটু নিচের দিকে আছে দেখেন, এক্সাম্পল 3.6 পেয়েছেন? এটা বক্সের মধ্যে আছে দেখেন বইয়ের। জি স্যার। প্রফিট মার্জিন এন্ড সাস্টেইনেবল গ্রোথ, একটা ম্যাথ করা আছে এক্সাম্পল, এটা দেখবেন, যেহেতু করা আছে আপনারা দেখলেই বুঝবেন, এগুলি আমরা করেছি অলরেডি। এক্সারসাইজে আমরা নাম্বার 6, 7 বা 1, 2 এগুলিতে যা করেছি সেরকমই একটা ম্যাথ। তো আগামী ক্লাসে আমরা একটা ক্লাস টেস্ট নিব এই চ্যাপ্টারের উপর। তো ক্লাস টেস্টটা হবে, একটা ম্যাথ করতে দিব আর দু একটা থিওরি, শর্ট টাইপের ডেফিনেশন বা থিওরি এগুলি লিখতে দিব। আপনি আপনার খাতায় লিখবেন বা করবেন, হয়তো 20-25 মিনিট সময় দিব। এর মধ্যে লিখে আপনি ক্যামেরায় ছবি তুলে ওটা জাস্ট এখানে চ্যাট বক্সে সেন্ড করে দিবেন। স্যার ম্যাথটা কিভাবে আমার করব? ম্যাথ তো আমরা যা করেছি, এবং করে স্যারকে ছবি তুলে দিতে হবে আর কি। আপনি স্যার ম্যাথটা কোশ্চেন করবেন দিবে, 1 পেজে, আমরা করে 1-2 পেজের, এমন ভাবে থাকবে যেটা 1 পেজে শেষ হয় বা 2 পেজ ম্যাক্সিমাম। শুরু করে স্যার, শুরু দেন স্যার সেটা স্যার স্যার আমার এই একটু চ্যাপ্টারে স্যার আমার এই মোবাইলে স্যার ক্যামেরা তো স্যার ব্যাক এই ক্যামেরা চ্যাপ্টারে হয় না, যা কারণ যা সেই ক্ষেত্রে হঠাৎ পড়াইছেন করে ছবি তুলে দিবে তা তবে। একটু বলে ক্যামেরা তো স্যার সবারই আপনি আছে, শুধু না তো হলে আপনি নেন এখানে স্যার, মৌখিক ঢুকলেন পরীক্ষা নেন কিভাবে? স্যার। স্যার ম্যাথটা নিয়ে না স্যার, থিওরি স্যার নেন আমার স্যার। ফ্রন্ট সামনের ক্যামেরাটা আসে স্যার। থিওরি দিয়েন, ম্যাথ দিয়েন না স্যার। স্যার আপনি মৌখিক নেন স্যার, সেটা ভালো হবে স্যার। সামনের ক্যামেরা, রিয়ার ক্যামেরা আপনার থিওরি যে নেন কোনো স্যার। একটা দিয়ে তুলতে হবে, সমস্যা নাই, যাতে লেখা বোঝায় যাইলেই চলবে। স্যার একটা ম্যাথ দিয়ে দেন, আমরা স্যার করে আপনাকে স্যার মেল ম্যাথ তো দিব। অলরেডি দেয়াই আছে, 1, 2, 3, তারপরে 4, ওটাই 6, ক্লাসে রাখেন 7, স্যার। মানে যেগুলি আমরা করেছি সেগুলি।
জি স্যার ওগুলো আমরা আর আজকে ফাইনাল করে স্যার আপনাকে মেইল যেটা দেব। এখানে ইউএফএন এর একটা ম্যাথ করলাম না আমরা, এই কোশ্চেন ইউএফএন গুলো এর আবার সেম ম্যাথ বলে দেন। নাম্বার 4 এবং 8, 4 এবং 8 এই দুইটা দেখেন, প্রবলেম 4 and 8। স্যার আমরা ম্যাথটা করে আপনাকে মেইল করে দিব, আপনি আমাদেরকে থিওরি দিবেন, আমরা সাথে সাথে থিওরিটা মানে না মেইল করবেন না, সাথে সাথেই দিবেন। মৌখিক এটা হলে পরীক্ষা নেন স্যার, ক্যামেরা অন থাকবে, সাথে সাথে করবেন, সবাই লিখবেন, করে 15-20 মিনিটের মধ্যে হয়ে যাবে। তারপরে একটা ছবি তুলবেন, তুলে তারপরে এখানে যে চ্যাট বক্স আছে এখানে সেন্ড করে দিবেন। এটা অ্যাসাইনমেন্ট না, এটা সাথে সাথে দিবেন। এখন বলেন ম্যাথ না বুঝলে বা কোনো সমস্যা থাকলে সেটা আমরা এখন আলাপ করব, কিন্তু ওই সময়ে নিজেরটা নিজেরই করতে হবে। স্যার নাম্বার ম্যাথে 4, আমাদেরকে যেগুলো করানো হয়েছে ওগুলোর মধ্যে থেকে যে কোনো একটা দিবেন নাকি মানে ওগুলির সাথে আরো দুইটা অ্যাড করলাম, নাম্বার 4 এবং 8। স্যার এগুলো যদি প্রবলেম থাকে তাহলে আমরা কিভাবে ওটার এক্সাম দিব? এগুলি প্রবলেম থাকার কথা না, নাম্বার 4টা একটু দেখেন। স্যার থাকে তাও একটু না, নাম্বার 4টা একটু দেখেন, এইমাত্র যেটা করলাম এরকমেরই আরেকটি ম্যাথ, এটা দেখলেই আপনি বুঝবেন পারেন কিনা। নাম্বার 4টা পড়লেই বুঝবেন যে আপনি পারবেন কিনা। সেলস দেয়া আছে, কস্ট, ট্যাক্সেবল ইনকাম আমরা যা যা করলাম এগুলি সব দেয়া আছে, ব্যালেন্স শিট দেয়া আছে, এরপরে একটা প্যারা আছে 2-3 লাইনের, এটা পড়েন। স্যার হ্যালো। জি স্যার আমি একটা কথা বলতে চাচ্ছি স্যার। বলেন। স্যার ওই যে ওই 10th এডিশনটা আমাদের কাছে নাই স্যার, ওই অঙ্কগুলো একটু ছবি তুলে যদি মেসেঞ্জারে আমাদের গ্রুপে দিতেন তাহলে। 10th এডিশন তো অনেকের কাছেই আছে, আপনার কাছে কি বই নাই? স্যার আমার কাছে আছে একটা 8 এডিশনের, 8 এডিশনের স্যার কোনো মিলই নাই। এখন আপনার কি দরকার, কোনটা দরকার সেটা বলেন। স্যার ম্যাথগুলো আর কি, ম্যাথগুলো একটু ছবি তুলে 10th এডিশনের শুধু ম্যাথগুলো স্যার দেন। আচ্ছা দিব, ক্লাস শেষে দিয়ে দিব আমি। আর আপনি একটু সলিউশন থাকে ওটাও দিয়ে দেন। সলিউশন নাই, সলিউশন করবেন, সলিউশন আমি দিব, সলিউশন স্যার দেয় না, ওটা স্যারকে বলেন একটু কাইন্ডলি, তাহলে আমাদের উপকার হবে। ওটা যে আগে করবে সে যদি আপনাকে হেল্প করে সে হয়তো আপনাকে দিতে পারে। ওই ম্যাথ গ্রুপের কেউ যদি করে, সে যদি আপনাকে শেয়ার করে সলিউশন আছে, এটা অন্য স্যার হেল্প নিতে হবে স্যার। আমাদের ম্যানুয়াল আমার কাছে আছে 8 এডিশনেরটা। 8 এডিশন আমার কাছে আছে ভাই নূর ভাই, আপনি না ইঞ্জিনিয়ার মানুষ, আপনার কাছে আপডেট থাকার কথা। তো এখানে 4 নাম্বারটা কি দেখেছেন? স্যার এখন তো মনে হচ্ছে পারবো, কিন্তু করতে গেলে কোনো প্রবলেম হলে স্যার সলভ করে দেন, তারপর আমরা এক্সামে বসবো। পারবেন তো পারবেন, কারণ আমরা এইমাত্র যেটা করলাম সেটাই তো এরকম। আমরা কোনটা করেছি, যে বোর্ডে যেটা করলাম, তার মানে কি এখানে আপনি দেখেন একটা ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট দেয়া আছে, দেখতে পেয়েছেন? তুমি বুড়ো হয়ে গেছো গা? বুড়ো হইছে। ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট দেয়া আছে। এখন আমরা কি করব, প্রো ফর্মাটা করব। প্রো ফর্মাটা করে আমাদের কোশ্চেন কি, যে হোয়াট এক্সটার্নাল ফাইন্যান্সিং ইজ নিডেড, মানে ইএফএন, এটা বের করতে হবে। কোশ্চেন এটা একটু আর কি উপকার হবে আমাদের এই এডিশনের বইয়ের কারণে, উল্টাপাল্টা কিছু খুঁজে পাই না। আর এডিশন উল্টা নেই, এমনি ঝামেলা আছে না। এডিশন ঠিক আছে, একটু আমরা বেরোতে কষ্ট হয়, আমরা তার বেরোতে আমাদের তো ঝামেলা আছে। ভাই আপনার কত এডিশন বই? আমরা 10th এডিশন। যাদের 8 এডিশনের ঝামেলা তারা তো 10th এডিশনের পিডিএফটা কালেক্ট করলেও হয়। 10th এডিশন তো স্যার গ্রুপে দিয়ে দিবেন না? হ্যাঁ গ্রুপে দিয়ে স্যার দেওয়া আছে। তাহলে আবার ঝামেলা কি 8 এডিশনের?
স্যার ওটা পাইনি তো সবই তো অ্যাভেলেবল আছে, সমস্যা তো হয় না। পিডিএফ করে দেওয়া আছে কি গ্রুপে? হ্যাঁ গ্রুপে দেওয়া আছে ভাই, একটু একটু উপরে খুঁজেন আর কি, গ্রুপের মধ্যে একটু উপরে দিকে খুঁজতে হবে। স্যার থিওরি তো শর্টকাট করে জিজ্ঞেস করবেন স্যার, ওইগুলা তাহলে একটু আবারও আমাদেরকে বলছি বলে দেন, আমরা দেখেন, পড়ে নেই। আবারও দেখছি ম্যাথ করবেন কি কি 1 2 3 4 6 7 8 আর 3.6 এক্সাম্পলের ওই যে ম্যাথটি। স্যার থিওরি গুলো একটু বলা যাবে স্যার, থিওরি কোন কি টাইপের জিজ্ঞাসা করবেন বা লিখতে থিওরি হবে? গুলো স্যার একটু বলে দেন। থিওরি জি স্যার। থিওরি তো আমরা এই চ্যাপ্টারে যা যা পড়েছি তার মধ্যে ডুপন্টটা পড়বেন, ইন্টারনাল গ্রোথ রেট ডেফিনেশন গুলি পড়বেন, তারপরে সাস্টেইনেবল গ্রোথ রেট, তারপরে 4 ফ্যাক্টরস, তারপরে প্রবলেমস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। স্যার আর দিয়েন না স্যার, এতগুলা কেন স্যার? এগুলি তো পড়া প্রবলেমটা হয়েছে। দিয়েন না, প্রবলেমটা নিয়ে অনেক প্রবলেম হবে স্যার, এগুলাই দেন। স্যার আর দিয়ে না স্যার, আর দিয়ে না স্যার, প্রবলেমটা বাদ দিলে ভালো হয়। আচ্ছা প্রবলেমটা তাহলে ফাইনালের জন্য, মিড টার্মের জন্য থাকলো। জি জি স্যার, আর বাকিগুলো এই করেই থাক স্যার, এই করেই থাক স্যার। আর বাকিগুলি ক্লাস টেস্টের মধ্যে ইনক্লুডেড। তো এগুলি হলো আমাদের থিওরি, আর ম্যাথ তো বলে দিলাম যে কয়টা, এর মধ্যে ম্যাক্সিমামই তো করা হয়েছে, শুধু নাম্বার 4 and 8 এই দুইটা করা হয়নি, কিন্তু স্যাম্পল করা হয়েছে স্যার এক্সাম্পল। থিওরি ফার্স্ট থিওরিটা কি বলছেন স্যার? ডুপন থিওরি ভাই, ডুপন থিওরি। ডুপন্ট এটা তো শুধু ডেফিনেশন পড়বো না স্যার? জি, ডেফিনেশন আর ফর্মুলা, দুইটা ফর্মুলা না? জি জি। আপনাদের ডুপন্ট আইডেন্টিটি 3.3 ওর মধ্যেই পাবেন। ডুপন্ট কি 3টা পয়েন্ট আছে, তারপরে ফর্মুলা 2টা এর মধ্যে আছে। ফর্মুলা 2টা যাতে মনে থাকে, 2টা বলতে ROA ইনটু ইকুইটি মাল্টিপ্লায়ার এই একটা, আর PM মানে প্রফিট মার্জিন, টোটাল অ্যাসেট টার্নওভার, ইকুইটি মাল্টিপ্লায়ার এটা আরেকটা। ROE এর ফর্মুলা এই যে 2টা শিখেছি ডুপন্টের, এটা ভালো করে শিখবেন, ডেফিনেশন শিখবেন, আর বাকি যেগুলি বললাম। ওকে জি স্যার। এখন কোনো সমস্যা, প্রবলেম বা মন্তব্য কিছু বলতে চাইলে বলেন। সিফাত বলবেন কিছু? স্যার আমাদের ক্লাস টেস্ট নেওয়ার আগে যদি আমাদের কোনো কিছুতে প্রবলেম থাকে ওটার জন্য একটু ক্লাস নিয়ে তারপর টেস্টটা নিলে ভালো হয়। ওটা তো বললামই যে প্রবলেম হলে নিজেরা গ্রুপে হয়তো শেয়ার করতে পারবেন, আর এখানে এমন কোনো প্রবলেম যেগুলি দিয়েছি এর মধ্যে নাই যেটা কেউই পারবেন না। তারপরে ওরকম অ্যারাইজ করলে গ্রুপে তো আমিও আছি, নক করবেন। জি স্যার। ঠিক আছে, তবে কারোর না কারোর পারার কথা, এখানে সবাই না পারলেও কেউ না কেউ পারবে। এবং এখানে নতুন তো শুধু 4 এবং 8, আর বাকিগুলি তো করাই। এবং 4 8 কিভাবে করব সেটা তো আমরা এই যে বোর্ডে যেটা করলাম এই সেম প্রসেস। এখানে যেটা দেয়া আছে কারেন্ট স্ট্যাটাস, আপনাকে করতে হবে প্রো ফর্মা ইনকাম স্টেটমেন্ট, প্রো ফর্মা ব্যালেন্স শিট, আর এটা করার জন্য সেলসের সাথে আপনার কত পার্সেন্ট বাড়বে সেটা জানা দরকার, ওটা তো বলে দিয়েছি। আর অ্যাসেটের সাথে সেলসের প্রপোর্শনেট রিলেশন সেটাও বলে দিয়েছি, আপনি নিজেই বের করে করতে পারবেন। এখানে সেলস কতটুকু বাড়বে সেটা অ্যামাউন্ট বলে দিয়েছে, দেখেন নেক্সট ইয়ার্স সেলস আর প্রজেক্টেড টু বি 42,300, তার মানে বেড়ে যেটা হবে সেটা বলে দিয়েছে।
নিচে প্যারার মধ্যে আছে। পার্সেন্টেজ বলে না, টোটাল সেলস অ্যামাউন্টটা বলে দিয়েছি। তার মানে প্রো ফর্মা ইনকাম স্টেটমেন্টের সেলস কত হবে সেটা বলে দিয়েছি। এখন আপনি ওইটা বসিয়ে বাকিগুলি কমপ্লিট করবেন। আর একটা হলো অ্যাসেটের সাথে সেলসের প্রপোর্শনেটটা আপনি বের করে নেবেন। কিভাবে বের করবেন? যেটা দেয়া আছে ওখানে সেলসের সাথে অ্যাসেটের অ্যামাউন্ট প্রপোর্শনেট রিলেশনটা বের করে সেই অনুযায়ী আপনি ওখানে প্রো ফর্মাতে আবার অ্যাপ্লাই করবেন, তাহলেই হয়ে যাবে। ট্রাই করেন, ইনশাআল্লাহ পারবেন। 8 নম্বরও তো সেম, সেলসটা বলে দেওয়া হ্যাঁ, আছে। একই একই, একটা পারলে আরেকটা পারবেন। তো ওকে, ইনশাআল্লাহ আর কোনো সমস্যা না থাকলে আমরা শেষ করব। জি স্যার। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। একটু অনুরোধ হয়েছে যাদের কাছে 10th এডিশনের অঙ্কগুলো একটু মেসেজ গ্রুপে দিয়েন। হ্যাঁ আচ্ছা, দিব। ওকে, বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।